6 মাস ধরে যাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছিল, ইরানের সেই 3 পাইলট বেঁচে আছেন। কিন্তু আছেন কার হেফাজতে? উত্তরটা এমন এক দেশের নাম যেটা শুনলে অনেকেই অবাক হবেন। আজ 16ই আগস্ট 2026 দুপুর, গত 24 ঘন্টায় সামনে আসা 4টে বড় খবর নিয়ে আজকের এখনকার আলোচনা। এক এক করে এখন সবকটাই আপনাদের সামনে রাখছি। প্রথম খবর, ইরান নিজে মুখ খুলেছে নিখোঁজ 3 পাইলট নিয়ে। তারা জীবিত কিন্তু বন্দী। আর এই একটা খবর থেকেই বেরিয়ে আসছে যুদ্ধের এমন একটা দিক যেটা এতদিন পরিষ্কার ছিল না। দ্বিতীয় খবর, হরমুজের ধাক্কায় বেসামাল আমেরিকা। ইরানের কাছে ঘা খাওয়া ট্রাম্প নিজের দেশের মানুষকে এমন একটা কথা বলে বসলেন যেটা কোনো প্রেসিডেন্ট সাধারণত কখনো বলেন না। তৃতীয় খবর, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ধ্বংস, একদিনে অন্তত 11 জনের মৃত্যুর খবর। প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যি লেবাননে লড়ছে নাকি ইরানের জন্য ফাঁদ পাচ্ছে? সেটাও বলবো। আর চতুর্থ খবর, রাশিয়ার নতুন ড্রোন যুদ্ধের বিপদটাকেই আর এক ধাপ বাড়িয়ে দিল। ঠিক মানুষের মতো ওত পেতে বসে থেকে আঘাত আনার ক্ষমতা, যেটা শুনলে অবাক হবেন। দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের সর্বপ্রথম খবর দিয়ে। আপনাদের কি মনে আছে যে 1 সপ্তাহ আগে যখন আমরা এই 3 পাইলটের নিখোঁজ হওয়ার খবরটা আপনাদের সামনে রেখেছিলাম, তখন কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এরপর কি হলো সেই পাইলটদের। আজ সেই ফলো আপটাই সবার আগে দিচ্ছি। দর্শক বন্ধুরা, ইরানের সশস্ত্র বাহিনীর যে কমিটি, মানে যুদ্ধে নিখোঁজ সৈনিকদের খোঁজ করে যে কমিটি, তার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকির জাদে বলেছেন 3 জনেরই হদিশ পাওয়া গেছে। ইরানের বক্তব্য, মার্চ মাসে যখন এদের সুখোই 24 যুদ্ধবিমান দুটো ভেঙে পড়ে, তখনই কাতারের বাহিনী তাদের জীবিত অবস্থায় ধরে ফেলে। অর্থাৎ ইরানের অভিযোগ যে গত প্রায় 6 মাস ধরে তারা কাতারের হেফাজতেই আছেন। আর এই গোটা সময়টায় তাদের পরিবারের সঙ্গে বা ইরানের কোনো সরকারি কর্তার সঙ্গে একবারও কথা বলতে দেওয়া হয়নি। এখানে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, এটা এখনো পর্যন্ত ইরানের দাবি। কাতারের দিক থেকে 15ই আগস্ট রাত পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনো সরকারি বিবৃতি আসেনি। এবার ঘটনাটা কী ছিল সেটা একটু বলি, গুছিয়ে বলি। মার্চ 2026-এ ইরানের দুটো সুখোই 24 যুদ্ধবিমান কাতারের আল উদেদ সামরিক ঘাঁটির দিকে এগোচ্ছিল। কাতারের বায়ুসেনা বলছে বিমান দুটো অনুমতি ছাড়া তাদের আকাশ সীমায় ঢুকে পড়েছিল, তাই তারা সেগুলোকে গুলি করে নামিয়ে দেয়। ইরানের কালকের বিবৃতি অনুযায়ী ওই বিমানেই থাকা 3 পাইলট সময় মতো বেরিয়ে আসতে পেরেছিলেন। মানে তারা সেই সময় প্রাণে বেঁচে গিয়েছিলেন, কিন্তু বন্দী হয়ে যান। এখন ইরান কাতারের কাছে দুটো দাবি রেখেছে। 1, এই 3 জনকে তাদের পরিবারের সঙ্গে কথা বলতে দেয়া হোক। আর 2, তারা কি অবস্থায় আছেন সেটা পরিষ্কার করে জানানো হোক। কিন্তু দর্শক বন্ধুরা, এই খবরটা শুধু 3 জন পাইলটের খবর নয়, এর ভেতরে আরও একটা বড় তথ্য লুকিয়ে আছে যেটা এতদিন স্পষ্ট ছিল না। ফেব্রুয়ারি 2026 থেকে যে যুদ্ধটা শুরু হয়েছে, তাতে ধরে নেওয়া হচ্ছিল ইরান মূলত ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়েই আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে আঘাত আনছে। এখন এই পাইলটদের ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে শুধু তাই নয়, ইরানের বায়ুসেনার যুদ্ধ বিমান আর সেই বিমানের পাইলটরাও সরাসরি অভিযানে নেমেছিলেন। মানে ইরান আমেরিকার সামরিক ঘাঁটি পর্যন্ত যুদ্ধ বিমান পাঠিয়ে সরাসরি আকাশপথে হামলা করেছিল, বা অন্তত হামলার চেষ্টা করেছিল। আর সম্ভবত সেই কারণেই এবার আমেরিকার ক্ষতিটাও আগের যে কোনো বারের তুলনায় বেশি হয়েছে। আচ্ছা, এবার আসি আজকের দ্বিতীয় খবরে। এটা একটু মন দিয়ে শুনুন, কারণ এর প্রভাব আমেরিকার সাধারণ মানুষের একদম ডাইরেক্ট পকেটে পড়েছে। হরমুজ প্রণালী, অর্থাৎ যে সরু সমুদ্রপথ দিয়ে উপসাগরীয় দেশগুলোর তেল বাইরে বেরোয়, সেই পথ নিয়ে টানাপোড়েনে আরব দেশগুলোর তেল আটকেছে। হ্যাঁ, ইরানের তেলও আটকেছে, কিন্তু এই যুদ্ধ আমেরিকারও তেল বের করে দিয়েছে। খবরটা শুনুন। আমেরিকায় পেট্রোলের দাম প্রায় $4 প্রতি গ্যালনে পৌঁছে গেছে, বেশি হয়ে। আর সেই দেশের প্রেসিডেন্ট নিজের মানুষের
ক্ষোভের উপর জল ঢালার বদলে যেন আরও একটু তেল ছিটিয়ে দিলেন। 15ই আগস্ট সামনে আসা খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে হামলার সিদ্ধান্তের জন্য তিনি কোনোদিন ক্ষমা চাইবেন না। মানে তার কথায় সেই সিদ্ধান্ত সঠিক ছিল, আর আমেরিকানদের এই চড়া দামের জ্বালানি নিয়েই থাকতে হবে। ট্রাম্প যুক্তি দিচ্ছেন, আমেরিকার মানুষ পেট্রোলের জন্য যদি একটু বেশি টাকা দেয়, তাহলে সেটা ওই দামেরই অংশ যে দাম ইরানকে পরমাণু অস্ত্র হাতে পাওয়া থেকে আটকাতে গিয়ে চোকাতে হচ্ছে। একটু ভাবুন, কোনো দেশের প্রেসিডেন্ট নিজের মানুষকে বলেন এরকম কথা, যে দাম বাড়ছে সহ্য করে নিন? সাধারণত সরকার বলে আমরা দাম কমাবো। ট্রাম্প বলছেন না, এটা সহ্যই করতে হবে। কেউ কেউ কথাটাকে নির্লজ্জতা বলছেন, কিন্তু আমাদের অন্য দিকটাও দেখতে হবে। আমেরিকা আর তার সেনাবাহিনী হরমুজের সমস্যা আজও মেটাতে পারেনি। পৃথিবীর প্রায় 20% তেল আর এলএনজি এই একটা পথ দিয়েই জাহাজে করে যায়, যে পথ দিয়ে দুনিয়ার 5 ভাগের 1 ভাগ জ্বালানি চলাচল করে। সেই পথ অচল হয়ে গেলে তার প্রভাব রাতারাতি মুছে ফেলা যায় না। আর আজ যদি এই যুদ্ধ বন্ধও হয়ে যায়, এই ধাক্কাটা কয়েক বছর ধরে চলবে। আর এখন তার সরাসরি ছাপ পড়ছে আমেরিকার পাম্পে। তার মানে ট্রাম্পের হাতে এই মুহূর্তে কোনো সহজ রাস্তা নেই। হরমুজের জট খুলছে না, বিশ্বের তেল সরবরাহে চাপ রয়ে গেছে, আর তার দাম আমেরিকার সাধারণ মানুষও নিজের পকেট থেকে দিচ্ছে। এখন দেখার, ট্রাম্পের এই কড়া কথা শুধু কথার মধ্যেই আটকে থাকে, নাকি আমেরিকার মানুষ নিজেদের যুদ্ধপ্রিয় সরকারকে এবার হিসেব বুঝিয়ে দেয়। এগিয়ে যাই তৃতীয় খবরে। দর্শক বন্ধুরা, 15ই আগস্ট ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে খুব ভারী বিমান হামলা চালিয়েছে। অনেক মাস পর ওই এলাকায় এই মাপের বোমাবর্ষণের ছবি সামনে এসেছে। দের আল জাহারানি এলাকাটা পুরো ধুলো আর ধোঁয়ায় ঢেকে গেছে। বহু বাড়ি আর অন্যান্য কাঠামো একেবারে মাটিতে মিশে গেছে। অনেক গাড়ি দুমড়ে মুচড়ে পড়ে আছে রাস্তায়। লেবাননের সংবাদ মাধ্যম বলছে যে দের আল জাহারানিতে ইসরায়েলি বিমান হামলায় 4 জন মারা গেছেন, আর আনসারা অন্য আর একটা এলাকায় দ্বিতীয় একটা হামলায় মারা গেছেন 7 জন, আর আহত হয়েছেন 3 জন। অর্থাৎ ওই একই দিনে লেবাননে অন্তত 11 জনের মৃত্যুর খবর আছে। দক্ষিণ লেবাননের উত্তেজনা আবার একটা বিপজ্জনক জায়গায় পৌঁছে যাচ্ছে। এখানে একটা পুরনো কথা আপনাদের এবার একটু মনে করিয়ে দিই। আজ থেকে প্রায় 1.5 মাস আগে ইরান ইসরায়েলকে সরাসরি সতর্ক করেছিল, লেবাননের উপর তীব্র হামলা চলতে থাকলে ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন আবার ইসরায়েলের উপর নামতে থাকবে। সেই সতর্কবার্তার পরেও ইসরায়েল হামলা চালিয়ে গেছে, আর গত 2 দিনে সেই হামলার মাত্রা আরও বেড়েছে। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? ইরান কি নিজের সতর্কবার্তা অনুযায়ী কাজ করবে, নাকি ইসরায়েল ইচ্ছে করেই লেবাননে চাপ বাড়াচ্ছে যাতে ইরানকে আবার এই যুদ্ধে ভিতরে টেনে আনা যায়? আমার যুক্তি বলছে ইরান এই মুহূর্তে বুদ্ধি খাটিয়ে চলছে, একসঙ্গে দুটো ফ্রন্টে জড়াতে চাইছে না। আগে আমেরিকার সঙ্গে বিষয়টা মেটাতে চাইছে, আর সেই জায়গা থেকেই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না যে এই হামলাগুলো শুধু লেবাননের মধ্যে সীমাবদ্ধ কোনো সামরিক অভিযান নয়, বরং বড় কোনো পরিকল্পনার অংশ। এবার এই প্রতিবেদনের শেষ খবরটা যুদ্ধের ময়দানের চেহারাই বদলে দিচ্ছে। রাশিয়া ড্রোন যুদ্ধকে আরও এক ধাপ উপরে তুলে দিয়েছে। এখন এমন ড্রোন ব্যবহার হচ্ছে যেগুলো রাস্তার ধারে নেমে পড়ে, ঘন্টার পর ঘন্টা কোনো আড়ালে চুপচাপ পড়ে থাকে, ঠিক যেভাবে একজন স্নাইপার ওত পেতে বসে থাকে, তারপর হঠাৎ উঠে গিয়ে আঘাত আনে। এই ড্রোনগুলোকে বলা হচ্ছে লার্কার ড্রোন, সোজা বাংলায় ওত পেতে থাকা ড্রোন। এদের সবচেয়ে বড় বিশেষত্ব কি শুনুন। বিশেষত্ব হলো এরা শুধু ক্যামেরার উপরে ভরসা করে না, এদের গায়ে মাইক্রোফোনও লাগানো থাকে, যা ওই দূর থেকে কোনো গাড়ি আসার আওয়াজ শুনতে থাকে। আর যেই গাড়িটা বা ওই সামরিক যান বা যা কিছুর শব্দ কানে আসে, যেই ওটা কাছে আসে, ড্রোনটা আবার উড়ান দেয় এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে গিয়ে হামলা চালায়।
মানে ব্যাপারটা আর আকাশ থেকে ড্রোন পাঠিয়ে হামলা করার মধ্যে আটকে নেই। ড্রোন এখন রাস্তার ধারে লুকিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারে আর সঠিক সময়ে সামনে এসে আঘাত করতে পারে। রাশিয়ার এই নতুন ড্রোন দেখিয়ে দিচ্ছে যুদ্ধক্ষেত্রে ড্রোন আর শুধু নজরদারি বা সরাসরি হামলার যন্ত্র নয়, ফাঁদ পেতে ওত পেতে আঘাত করার একটা নূতন বিপজ্জনক অস্ত্র হয়ে উঠেছে। আজ যাদের হাতে উন্নত ড্রোন আছে, আত্মঘাতী ড্রোন আছে, তারা দুনিয়ার বড় বড় নৌবাহিনী আর বিমান বাহিনীর সঙ্গেও টক্কর নিচ্ছে। এবার আপনাদের কাছে একটা মতামত জানতে চাই, আপনাদের কি মনে হয় লেবাননে এই বাড়তে থাকা হামলার জবাবে ইরান কি শেষ পর্যন্ত সরাসরি নেমে পড়বে, নাকি আমেরিকার সঙ্গে বোঝাপড়াটা শেষ না হওয়া পর্যন্ত সে চুপ করেই থাকবে? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সময় নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত ভদ্র মহোদয়গণ, সরাসরি খবর আপনাদের সামনে। সৌদি আরবের ভেতরে হুতিরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হ্যাঁ, সৌদি আরবের জেদ্দায় সৌদি আরবের যে অয়েল রিফাইনারি ছিল, হুতিরা তার উপর হামলা করেছে এবং এরপর যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা দেখার অবস্থায় নেই। তবে আমি দেখাবো, দেখুন। ঠিক এভাবেই হুতিরা ইয়েমেনের আল মখা পোর্টে হামলা চালিয়েছে, যা ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এটিও আমি দেখাবো, দেখুন। অন্যদিকে ইয়েমেন সরকার জানিয়েছে যে আমরা হুতিদের 15টি ড্রোন ভূপাতিত করেছি। আমেরিকা বারবার ইরানের উপর দোষ চাপাচ্ছিল যে ইরান হুতিদের অস্ত্র সরবরাহ করছে। ইরান স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করে বলেছে যে এটি সম্পূর্ণ মিথ্যা, আমরা কাউকে কোনো অস্ত্র রপ্তানি করিনি। ওদিকে ইরান আমেরিকার নাকে আঘাত করেছে, আমেরিকার আরও একটি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ইউএই জানিয়েছে যে আমাদের দুটি ট্যাঙ্কারের উপর ইরান হামলা চালিয়েছে। এখন আমি ভাবছি যে ইউএই পরশুদিন অন্ধের মতো টাকা পাঠালো ইরানে, 2 টন সোনা পাঠালো, এরপরেও ইরান কেন আঘাত আনছে? আল্লাহ সৌদি আরবের বিন সালমানকে হেদায়েত দান করুন। আমাদের বিনা কারণে কারো প্রতি কোনো ঘৃণা নেই, কিন্তু এরা এমন সব কাজই করছে। আল সাউদ রাজ পরিবারের সৌদি আরব শুরু থেকেই আমেরিকা ও ইসরায়েলের সাথে হাত মিলিয়ে আছে। তার প্রমাণ এই দেখুন। আমেরিকান সেন্টকম কমান্ডার অর্থাৎ মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের সামরিক বাহিনীর কমান্ডার বিন সালমানের সাথে সাক্ষাৎ করেছেন। আর এদের মধ্যে কিসের খিচুড়ি পাকছে? ইরানের কল্যাণের জন্য তো আর খিচুড়ি পাকছে না। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বিন সালমান কখনোই অন্য কোনো মুসলিম দেশকে শক্তিশালী দেখতে পারেন না, এবং আমেরিকা ইসরায়েলের সাথে চোখাচোখি করে তাদের বিরোধিতা করার মতো তার নিজেরই কোনো মুরত নেই। ধীরে ধীরে এরা নিজেরাই নিজেদের বয়ান বদলাবে। যেমন ডোনাল্ড ট্রাম্প এখন অনেক বিষয় নিয়েই চুপ হয়ে গেছেন। এই যে দেখুন, আমেরিকার একটি অফিসিয়াল টিভি চ্যানেলে বসে এক ব্যক্তি বিতর্ক করছিলেন। সাংবাদিক সরাসরি প্রশ্ন করলেন যে হরমুজ প্রণালীতে কি আপনাদের নিয়ন্ত্রণ রয়েছে? আপনি সরাসরি জবাব দিন। এতে আমেরিকার এই লোক কিছুটা ঘাবড়ে যান এবং তারপর বলেন, হ্যাঁ, অবশ্যই আমাদের দখল রয়েছে, তবে ইরান হরমুজ প্রণালীতে কিছু সমস্যা তৈরি করছে। আসলে ইরানের সাথে লড়াই করার মতো আমেরিকার তো কোনো সাহসী নেই। লড়াই করে তো সে দেখেই নিয়েছে, নিজেদের ক্ষমতা তার ভালোভাবে জানা হয়ে গেছে। ইনি হলেন আমেরিকার অর্থমন্ত্রী। মনোযোগ দিয়ে দেখুন, আমেরিকায় এই অর্থমন্ত্রী এখন অনলাইন খেলছেন। এখন তিনি বলছেন যে আগামী সময়ে আমরা ইরানের উপর আরও চাপ সৃষ্টি করতে চলেছি, ইরানের উপর আরও চাপ বাড়াবো। আগামী সময়ে ইরান পুরোপুরি কোণঠাসা হয়ে যাবে এবং দুনিয়া দেখবে যে ইতিহাসে ইরানের উপর সবচেয়ে বেশি অর্থনৈতিক চাপ আমরাই সৃষ্টি করেছি। ওদিকে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা কেন হচ্ছে? এর কারণ তার জঘন্য ও নিম্নমানের আচরণ। যেমন এই দেখুন দৃশ্য। একটি সাক্ষাৎকারের সময় ডোনাল্ড ট্রাম্পকে একটি নারী সাংবাদিক প্রশ্ন করলেন যে দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা সেনা সদস্যদের পরিবারের লোকজন তো বেশ পেরেশানে রয়েছেন। তখন তিনি পৈশাচিক ও নির্লজ্জের মতো তাৎক্ষণিকভাবে জবাব দিলেন যে তারা মোটেও পেরেশান নন। এরপর ট্রাম্প আরও চটজলদি কথা বাড়িয়ে বলে দিলেন যে তাদের তো বেশি সময় হয়নি, প্রায় 9-10 মাস ধরে সমুদ্রে একটি জাহাজ নিজেদের সেনা সদস্যদের নিয়ে নিয়োজিত রয়েছে। 9 মাস ধরে আমেরিকার সেনারা সমুদ্রের উপর একটি জাহাজের ভেতরে অবরুদ্ধ হয়ে আছে, আর ওই গোলাপি শুকুরটা বলছে না, ওরা বেশ ভালো আছে। ওদিকে ইরানের সংসদের ভেতরে সিদ্ধান্ত হয়ে গেছে। সিদ্ধান্ত এই হয়েছে যে হ্যাঁ, আমরা শত্রু জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে দেব না।
ইরান আমেরিকার সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। আমেরিকার সম্মান খুব ভালোভাবে লুট করছে। এই দেখুন, তার সমস্ত সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এখন ইরান তার সরকারি রিপোর্টারদের ও টিভি চ্যানেলগুলোকে সেই সব জায়গায় পাঠিয়ে দিয়েছে যেখানে আমেরিকার ফাইটার জেটের ধ্বংসাবশেষ পড়ে আছে, যেখানে আমেরিকার ড্রোনের অস্ত্রের বিভিন্ন রকম অংশ বিশেষ ও জাহাজের ধ্বংসাবশেষ পড়ে আছে। সেখানে কমান্ডারদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। আমেরিকার করুণ দশা ও তার ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো দেখানো হচ্ছে। আমেরিকার যা কিছু পোড়া অবশিষ্ট রয়েছে সেই ছাইয়ের উপর প্রস্রাব করছে ইরান। রাশিয়ার অধিকারীরাও খোলাখুলিভাবে ইরানের পক্ষ নিচ্ছেন। এই টুইটটি দেখে নিন। আমেরিকার যে উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স তিনি বলেছেন যে আমাদের উদ্দেশ্য হলো ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়া এবং হরমুজ প্রণালীকে মুক্ত রাখা। এখন রাশিয়ার অধিকারীরা সেই কথাটি পুনরায় শেয়ার করে বলেছেন যে এটি কিভাবে সম্ভব। আপনারা ইরানের উপর হামলা করে এবং ইরানের সাথে যুদ্ধ করে ইরানের স্বাধীনতা কেড়ে নিচ্ছেন এবং এরপর তাদের এলাকায় হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাচ্ছে, অথচ আপনারা চান যে হরমুজ যেন আবার খুলে যায়। আপনারা জবরদস্তি ইরানের সাথে যুদ্ধ করছেন এবং পরে চাইছেন যে এই যুদ্ধের কারণে আপনাদের যে ক্ষতি হয়েছে তা যেন মানুষ জানতেও না পারে। এটা হতে পারে না। ওদিকে ডোনাল্ড ট্রাম্প আরও এক ধাপ নিচে নেমেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরানের উপর বড় হামলা চালাবো, অর্থনৈতিকভাবে বড় হামলা চালাবো, তবে আমরা নিষেধাজ্ঞাও আরোপ করব, ব্যান করব, ইরানের ব্যাংকগুলোকে নিষিদ্ধ করব। আসলে এর বাইরে তোমরা তো আর কিছুই করতে পারছো না। এটি ইরানের কেশম দ্বীপের দৃশ্য। তেলটা দেখুন, এই যে কালো কালো অংশ দেখতে পাচ্ছেন এটা তেল ছুঁয়ে পড়ছে। আমেরিকার যে ট্যাঙ্কারগুলোর উপর হামলা করেছে সেই ট্যাঙ্কারগুলোর তেল বের হয়ে ইরানের সমুদ্র এলাকার সমুদ্রের পানিতে মিশে আছে। ইরান আমেরিকার কাছে ঠিক এরই ক্ষতিপূরণ চাইছে। আমেরিকা জেনে শুনেই এই নোংরা খেলা খেলছে। ডোনাল্ড ট্রাম্পের যখন যেমন মন চায় তেমন বিবৃতি দেন। এভাবেই উপর নিচ করতে করতে তার শেয়ার বাজার ওঠানামা করে এবং তার ফায়দা হাসিল হয়ে যায়। তিনি নিজেই জুয়া খেলছেন। এখন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যেভাবে হুমকি দিয়েছেন তারপর শুধু একবার হরমুজ প্রণালীর দিকে তাকিয়ে দেখুন। পরিস্থিতি তো পুরো উল্টোটাই হয়ে গেছে। হরমুজ প্রণালীতে আগে থেকে ট্রাফিকের পরিমাণ কম ছিল, কিন্তু এখন ট্রাফিক আরও কমে গেছে। ইরানের হরমুজ দিয়ে চলাচলকারীদের সংখ্যা আরও হ্রাস পেয়েছে। শেষ পর্যন্ত যা বলা হয়েছিল সেটাই হয়েছে। আমেরিকা ইউএই থেকে তাদের ফাইটার জেট এবং ট্যাঙ্কারগুলো সরিয়ে নিয়েছিল। আমি আগেই বলেছি, আমরা এর পরেও আমেরিকার উপর ভরসা করব না। বর্তমানে এই স্যাটেলাইট ইমেজটি এখনকার ইউএই এর ভেতরে আমেরিকা তাদের ঘাঁটিতে পুনরায় ফাইটার জেট ও ট্যাঙ্কার মোতায়েন করে দিয়েছে। আমেরিকার পেন্টাগন, বোয়িং এবং আরটিএক্স। বোয়িং হলো সেই কোম্পানি যা প্যাসেঞ্জার বিমান বা যাত্রীবাহী বিমান তৈরি করে, আর আরটিএক্স ও ঠিক একই ধরনের একটি কোম্পানি। আমেরিকা এই দুটো কোম্পানির সাথে চুক্তি করেছে যে আপনারা আমাদের জন্য ক্ষেপণাস্ত্র, প্রতিহতকারী ইন্টারসেপ্টর ও অস্ত্রশস্ত্র তৈরি করবেন। আজকের তারিখে এসে এটি পরিষ্কার হয়ে গেছে যে কথাটি সত্যি। আমেরিকার অস্ত্রশস্ত্র ফুরিয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্পের মাথায় আগুন জ্বলে উঠেছে। হাত পা ছুঁড়তে ছুঁড়তে ট্রাম্প ক্লান্ত হয়ে পড়েছে। রিপোর্ট বলছে যে এখন ওই গোলাপি শুকরটি কেবল এই অপেক্ষায় আছে যাতে ইরানের অর্থনীতি নিজে থেকে ধসে পড়ে। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের একসময় আমেরিকার 60টি ট্যাঙ্কার ও যুদ্ধ বিমান দাঁড়িয়েছিল, কিন্তু আজকের দিনে সেগুলো সবকটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে আমেরিকার মাত্র 15 থেকে 20টি ট্যাঙ্কার মোতায়েন রয়েছে। বাকি সব ট্যাঙ্কারই আমেরিকার সেখান থেকে সরিয়ে নিয়েছে। অন্যদিকে ইরান নিশ্চিত করেছে যে আমরা আমাদের দেশের ভেতরেই বেশ কয়েকজন গাদ্দার এবং অনেক সন্ত্রাসী যারা বিপজ্জনক কার্যকলাপের পরিস্থিতি তৈরি করেছিল তাদের গ্রেফতার করেছে। ইরান আমেরিকা ও তাদের সহযোগীদের একদম উলঙ্গ করে দিয়েছে। ওদের বিশেষ কিছু হাসিল হয়নি, সব ফাঁকা। ওদের কোনো বিবেকও নেই আর সামর্থ্যও নেই। এই দেখুন, এটাই ওদের আসল বুরত। ইলন মাস্কের সম্পর্কে আমি শুরু থেকে বলে আসছি যে এই জারজ লোকটা বড় একটা সুবিধাবাদী। সে ইসরায়েলের ড্রোনের ভেতরে স্টারলিংকের ডিভাইস লাগিয়ে দিয়েছে এবং ইরানি সাংবাদিক ও কমান্ডার সেই সমস্ত ফুটেজ ও বিষয়গুলো সামনে এনেছেন। তাই আপনারা বুঝতে পারছেন যে ইলন মাস্ক কোনো ভালো ও সৎ মানুষ নন। এই শুকরের পালের সর্দার হলো সে। সামনের খবরটি শুনুন। ইরানের সুপ্রিম লিডারের উপদেষ্টা বলেছেন, যদি আমাদের শর্তগুলো মানা না হয় তবে আমরা শত্রুর এলাকার উপর বড় ধরনের আক্রমণ চালাবো। মোস্তফা খামেনির নতুন এই উপদেষ্টা এই হুমকি দিয়েছেন। অন্যদিকে আমেরিকা দাবি করেছে, আমরা এ পর্যন্ত ইরানের 62টি জাহাজের গতিপথ ঘুরিয়ে দিয়েছে। ভদ্র মহোদয়গণ, ভারতীয়দের জন্য একটি বড় খবর। ব্রিক্স সম্মেলন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে, যাতে ইরানও অংশগ্রহণ করবে। ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ানও ভারতে আসবেন। সবার সাথে দেখা করবেন, অবশ্যই দেখা করবেন। ইরানের শীর্ষ অধিকারীদের যাদের হরমুজ প্রণালীর সাথে যোগাযোগ রয়েছে এবং যারা শীর্ষস্থানীয় কমান্ডার, কানাডা তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে এবং সেই নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়িয়ে দিয়েছে। যাদের উপর আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল তাদের উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়েছে। বলা হয়েছে যে এই ব্যক্তিরা হরমুজ প্রণালী বন্ধ করার প্রক্রিয়ায় জড়িত। নেতানিয়াহু মারাত্মকভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছেন। বিশ্ববাসীর জন্য নেতানিয়াহুর ক্ষেত্রে সবচেয়ে বড় ধাক্কাটি হলো এই যে এখন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে আসন্ন নির্বাচনে নেতানিয়াহুকে আর সমর্থন করছেন না।
ইয়েমেনের আল মোখা এলাকায় হুতিরা ইয়েমেনি সেনাদের উপর হামলা চালিয়েছে, যাতে ইয়েমেনের 6 জন সেনা নিহত হয়েছেন। খবর এও বেরিয়েছে যে ইসরায়েল সিরিয়ার উপর আক্রমণ চালাতে চলেছিল এবং একটি বড় হামলা। কিন্তু যখন ট্রাম্প এ বিষয়ে জানতে পারলো, তখন বেচারা ফোন করলো, হুমকি দিল, ভয় দেখালো এবং ইসরায়েলের কাছে অনুরোধ জানালো। তখন ইসরায়েল সিরিয়ার উপর আক্রমণ স্থগিত রাখলো। ওদিকে ইসরায়েল তো ইসরায়েলি, এখানে না হলে অন্য কোথাও। আজ আবারও লেবাননের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। এই দেখুন। আজও ইসরায়েল ফিলিস্তিনি ও গাজার সাধারণ মানুষকে চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না। এমন 1700 জন আহত ফিলিস্তিনি চিকিৎসা বঞ্চিত হয়ে তিল তিল করে ছটফট করতে করতে শহীদ হয়ে গেছেন। ইসরায়েলের অর্থমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের মুখে এক প্রকার প্রস্রাব করে দিয়ে বলেছেন, যাই হয়ে যাক না কেন, আমরা গাজা, সিরিয়া ও লেবানন থেকে এক চুলো নড়ব না। যাই হোক না কেন, আমরা ওখানেই থাকব। এখন মনোযোগ দিয়ে শুনে নিন। আমেরিকা ও ইসরায়েলের মধ্যে আরও একটি বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি পরিবার ছিল, সেখানে 15 জন সদস্য ছিলেন, যার মধ্যে 2টি ছোট্ট বাচ্চাও ছিল। সেখানে যে ইহুদি সেটলার বা দখলদাররা রয়েছে, একবার সিসিটিভি ফুটেজটি দেখুন। তারা ওই পরিবারটির জমিতে গিয়ে তাদের চারপাশ থেকে ঘিরে ধরে। ইহুদিরা ওই আশপাশে তাঁবু গেটে থাকতো এবং 24 ঘন্টা ধরে তাদের নানাভাবে উত্ত্যক্ত করত, পাথর ছুঁড়ত, ছাদের বা প্রাচীরের যে ঘেরাও তৈরি হয়েছিল তা ভেঙে ফেলত। দিনের পর দিন তারা এইভাবে ওই পরিবারকে জ্বালাতন করতে থাকে, যাতে সে ফিলিস্তিনি পরিবারটি নিজেদের জমি ছেড়ে পালিয়ে যায়। কিন্তু তারা সেখান থেকে জানবে। পরে যখন এই বিষয়টি ব্যাপকভাবে হাইলাইট হয় এবং তদন্ত শুরু হয়, তখন জানা যায় যে সেই ফিলিস্তিনি পরিবারটি আসলে মার্কিন পাসপোর্টধারী ফিলিস্তিনি ছিলেন, যাদের আমেরিকারও নাগরিকত্ব ছিল এবং ফিলিস্তিনেরও নাগরিকত্ব ছিল। এখন আমেরিকা যখন বিষয়টি জানতে পারলো, তখন তো আপনারা জানেনই যে আমেরিকা নিজের নাগরিকদের প্রতি ভীষণ অনুগত। তাই আমেরিকা এর তীব্র নিন্দা জানালো যে এটা অত্যন্ত অন্যায় হচ্ছে, এটা ভুল, এটা বরদাস্ত করা হবে না। এরপর ইসরায়েলে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত বা এনভয়ও তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি বললেন যে, ভাই, এই আমেরিকানরা তো আমাদেরই মানুষ, আর তোমাদের এই যে ইসরায়েল দখলদাররা যা করছো সেগুলো তো সন্ত্রাসী কর্মকাণ্ড। এখানে চরম নোংরা কাণ্ড ঘটে গেছে, খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, হটো এখান থেকে। এখন যখন বিষয়টি এই পর্যায়ে গেল, তখন ইসরায়েলি সরকার নিজের সেনাবাহিনী পাঠালো এবং সেখান থেকে তাদের সেটলারদের সরিয়ে দিল। এরপর ডোনাল্ড ট্রাম্পের সরকার নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করতে লাগলো যে এই জঘন্য কাণ্ডের জন্য ক্ষমা চাও। কিন্তু নেতানিয়াহু তো নেতানিয়াহুই। বিষয়টি এখানেই আটকে রয়েছে যে নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে এই ঘটনার জন্য ক্ষমা চাচ্ছেন না। এমনকি এরপর যখন রিপোর্টার ও অ্যাক্টিভিস্টরা ওই ফিলিস্তিনি আমেরিকানদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করলেন, তখন চারপাশ থেকে সেনাবাহিনী তাদের ঘিরে ফেলল। ইহুদি সেনা ও ইসরায়েলি সেনারা অ্যাক্টিভিস্ট ও সাংবাদিকদের তাদের বাড়ির কাছাকাছি পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।